হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা জানো ইতোমধ্যে আমি ট্যাগ কোয়েশনের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 নিয়ে আলোচনা করার পূর্বে আমি পার্ট 1 এবং পার্ট 2তে কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেই ক্ষেত্রে একবার রিভিউ করব। পার্ট 1-এ আমি ট্যাগ কোয়েশন কী, ট্যাগ কোয়েশন গঠনে কী কী উপাদানের প্রয়োজন হয় এবং ট্যাগ কোয়েশন গঠনে কী কী বিধিনিষেধ মেনে চলতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমি পার্ট 1-এ বলেছিলাম যে ট্যাগ কোয়েশন সাধারণত অ্যাসারেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের হয়ে থাকে। পার্ট 2-তে আমি অ্যাসারেটিভ সেন্টেন্সের কতিপয় কিছু রুল নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ অ্যাসারেটিভ সেন্টেন্সের কোন রোল বা কী থাকলে আমার ট্যাগ কোয়েশন কী হবে তার কিছু অংশ নিয়ে আমি পার্ট 2-তে আলোচনা করেছি। আজকে আমি পার্ট 3-তে অ্যাসারেটিভ সেন্টেন্সের আরও কিছু রোল নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম যে স্ট্রাকচারটি, সেখানে বলা হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিজ এবং দ্যাট থাকলে, আমি আবারও বলছি দিজ এবং দ্যাট থাকলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট ইট হবে। যেহেতু দিজ এবং দ্যাট এই দুটি সিঙ্গুলারকে নির্দেশ করে, যদিও এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা বলেছি ট্যাগ কোয়েশনের সাবজেক্ট সর্বদা প্রোনাউন হয়, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। এই কারণে আমরা দিজ এবং দ্যাট থাকলে এই শব্দগুলোর পরিবর্তে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে ইট বসাবো। এছাড়াও সাবজেক্ট যদি দিজ অথবা দোজ হয় তাহলে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট দে হবে। অর্থাৎ আমার দিজ এবং দোজ এই দুটি শব্দ প্লুরাল হওয়ার কারণে আমার ট্যাগ কোয়েশনের সাবজেক্ট প্লুরাল হবে, দে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে আরও পরিষ্কার করে নিই। দিজ আর মাই বুকস, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিজ যেটি প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে এবং আরও আমরা ক্লিয়ার হচ্ছি বাক্যের ভার্বটি প্লুরাল হওয়ার কারণে আমরা বুঝতে পারছি আমার সাবজেক্টটি প্লুরাল, যার কারণে আমরা ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে আমরা দে বসাবো। বাক্যে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আর আছে, আমরা সেটাকে ট্যাগ কোয়েশন অবশ্যই নিব, কারণ আমরা জানি ট্যাগ কোয়েশন করতে হলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বকে ট্যাগ কোয়েশনে নিতে হবে। এছাড়াও বাক্যটি স্টেটমেন্টটি হাবোধক থাকলে আমরা সেটাকে নাবোধক করব। আমরা আরকে আরএন্ট করেছি, আর নট করা যাবে না, কারণ আমরা জানি ট্যাগ কোয়েশন কোনোভাবেই অক্সিলারি ভার্বের পূর্ণাঙ্গ রূপ দিয়ে, নেগেটিভের পূর্ণাঙ্গ রূপ দিয়ে ট্যাগ কোয়েশন হবে না। অর্থাৎ ইজ নট হলে সেটাকে ইজেন করতে হবে, আর নট হলে সেটাকে আরএন করতে হবে, সংক্ষিপ্ত রূপ বসাতে হবে। চলো আমরা পরের উদাহরণটি দেখে নিই। দ্যাট ওয়াজ মাই পেন্সিল। দ্যাট শব্দটি যেহেতু প্লুরালকে সিঙ্গুলারকে নির্দেশ করছে, সেই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। যেহেতু বাক্যে ভার্ব অক্সিলারি ভার্ব আছে, সেটাকে আমরা ট্যাগ কোয়েশনে নিব। বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা ট্যাগ কোয়েশনটি নাবোধক করব। অর্থাৎ ওয়াজ নট নয়, ওয়াজেন্ট, নেগেটিভ অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন রূপ অথবা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়েছে। চলো আমরা পরের স্ট্রাকচারটি দেখে নিই। কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিয়ার এবং দেয়ার থাকলে আমরা ট্যাগ কোয়েশনে উক্ত শব্দগুলো সাবজেক্ট হিসেবে বসাতে পারবো। আবারও বলছি, যদি হিয়ার এবং দেয়ার থাকে স্টেটমেন্টে, সেটাকে অবশ্যই ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে নিতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। দেয়ার যেহেতু সাবজেক্ট, স্টেটমেন্টের সাবজেক্ট, সেটাকে আমরা ট্যাগ কোয়েশনে নিলাম। আমার যেহেতু বাক্যে স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব আছে, সেটাকে আমি ট্যাগ কোয়েশনে নিতে হবে। যেহেতু হাবোধক আছে, সেটাকে আমরা নাবোধক করলাম, ইজ নট নয়, ইজেন্ট। হিয়ার ইজ নো বুক। হিয়ারটাকে আমি ট্যাগ কোয়েশনে নিতে পারবো, অবশ্যই নিতে হবে। অক্সিলারি ভার্ব আছে, সেটাকে নিয়ে গেলাম। যেহেতু এখানে নো নামে একটা শব্দ আছে, দ্যাট মিনস এটা নেগেটিভ স্টেটমেন্ট, আমার ট্যাগ কোয়েশনটি অ্যাফার্মেটিভ হবে। হেয়ার ইজ দ্য ফোন, সেই ক্ষেত্রে হেয়ারটাকে অবশ্যই আমাকে ট্যাগ কোয়েশনে নিতে হবে, যেহেতু আমরা বলেছি দেয়ার এবং হেয়ারকে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে নিতে হয়। যেহেতু স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব আছে, সেটাকে আমরা ট্যাগ কোয়েশনে নিলাম ইজ। স্টেটমেন্টে হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করে দিলাম, ইজেন্ট। দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। দেয়ারটাকে আমরা অবশ্যই ট্যাগ কোয়েশনের সাবজেক্ট হিসেবে নিলাম, এবং যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, সেটা ট্যাগ কোয়েশনে যাবে। স্টেটমেন্টটি হাবোধক থাকার কারণে আমার ট্যাগ কোয়েশনটি নাবোধক হচ্ছে, আরএন্ট। স্টেটমেন্টের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন দ্য রিচ, পুয়ার, অর্থাৎ রিচ, পুয়ার, পায়াস, ব্রেভ, ওয়াইজ, আনফিট, এডুকেটেড, আনএডুকেটেড, লিটারেট, ইলিটারেট। এই শব্দগুলো
গত পরীক্ষাগুলোতে অর্থাৎ এসএসসি পরীক্ষাগুলোতে বোর্ড কোয়েশ্চেনে বারবার দেখা গিয়েছে, এই কারণে আমি শব্দগুলো এখানে মেনশন করেছি। এই শব্দগুলো মূলত অ্যাডজেক্টিভ। আর যখনই আমি স্টেটমেন্টে এই শব্দগুলোর পূর্বে দি দেখব, তখন বুঝতে হবে এই শব্দগুলো আসলে অ্যাডজেক্টিভ নেই, এগুলো পরিবর্তন হয়ে প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে। অর্থাৎ এটি একটি গোষ্ঠী অথবা একটা শ্রেণীকে নির্দেশ করছে। এজন্য এইগুলো যদি কমন নাউন হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ দি প্লাস অ্যাডজেক্টিভ যখন আমি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে দেখব, সেই ক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যে প্রোনাউনটি হবে সেটি হচ্ছে দে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করে নিই। দ্য রিচ আর আনহ্যাপি। আমরা দেখতে পাচ্ছি এখানে রিচ শব্দটি অ্যাডজেক্টিভ, কিন্তু আমার স্টেটমেন্টের সাবজেক্ট পজিশনে শুধু রিচ নয়, দ্য রিচ একসাথে আছে, যার কারণে আমার এই দ্য রিচ একটি গোষ্ঠী বা একটা শ্রেণীকে, একটা জাতিকে নির্দেশ করার কারণে আমরা সেটা ট্যাগ কোশ্চেনে প্রণয়ন করেছি দে। যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব আর ছিল, আমরা সেটাকে ট্যাগ কোশ্চেনে নিয়েছি। স্টেটমেন্টে হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করেছি আরন্ট। দ্য আনফিট শুড বি ফিড। অভুক্তদেরকে কী করা উচিত? খাবার দেওয়া উচিত বা খাওয়ানো উচিত। দ্য আনফিট শব্দটি অ্যাডজেক্টিভ, যার পূর্বে দি থাকার কারণে সেটি একটি গোষ্ঠী বা জাতিকে নির্দেশ করছে, যার কারণে প্লুরাল কমন নাউন হিসেবে আমরা তার জন্য যে প্রোনাউনটি ব্যবহার করেছি সেটা হচ্ছে দে। যেহেতু বাক্যে শুড ছিল, আমরা শুডটাকে ট্যাগ কোশ্চেনে নিলাম, যেহেতু শুড মডেল অক্সিলারি ভার্ব। আর হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করেছি। শুড নট ব্যবহার করা যাবে না, সবসময় ট্যাগ কোশ্চেনে নেগেটিভ অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। দ্য ব্রেভ, ব্রেভ অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি থাকার কারণে আমরা এটি গোষ্ঠী বা জাতিকে নির্দেশ করছে, যার কারণে আমরা সেই গোষ্ঠী বা জাতিকে নির্দেশ করার জন্য দে ব্যবহার করেছি। আর অক্সিলারি ভার্ব আছে, যার কারণে আমরা এখানে অক্সিলারি ভার্বটি নিলাম এবং হাবোধক থাকার কারণে নাবোধক করলাম। তবে এখানে আমি একটি নোট লিখেছি, প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, দি প্লাস অ্যাডজেক্টিভ হলে সেটা প্লুরাল কমন নাউন হয়, অর্থাৎ তার জন্য যেই ট্যাগ কোশ্চেন আমরা যেই সাবজেক্টটি বসাই সেটা হচ্ছে দে। তবে যদি এমনভাবে থাকে দি প্লাস অ্যাডজেক্টিভ এরপরে আরেকটি নাউন আছে এবং সেই নাউনটি সিঙ্গুলার আছে, তাহলে আমার অবশ্যই সেই সিঙ্গুলার কমন নাউন অনুসারে আমাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নির্ধারণ করতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। দ্য রিচ ম্যান, দি প্লাস অ্যাডজেক্টিভ শুধুমাত্র নয়, তারপরে আরেকটি নাউন আছে, সেক্ষেত্রে দি প্লাস অ্যাডজেক্টিভ অনুসারে আমি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসাতে পারবো না। অবশ্যই অ্যাডজেক্টিভের পরে থাকা যে নাউনটি আছে তার জেন্ডার অনুসারে আমাকে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসাতে হবে। যেহেতু এখানে ম্যান শব্দটি ম্যাসকুলিন জেন্ডার এবং সিঙ্গুলারকে নির্দেশ করছে, সেক্ষেত্রে আমরা হি বসিয়েছি। বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব আছে সেটা আমরা ট্যাগ কোশ্চেনে নিলাম এবং বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করলাম। ইজন্ট হি দ্য ব্রেভ ম্যান, শুধু দ্য ব্রেভ নেই, ম্যান আছে, সেই ক্ষেত্রে আমার ম্যান যেহেতু ম্যাসকুলিন জেন্ডার এবং সিঙ্গুলার, আমরা যার কারণে যে প্রোনাউনটি নিয়েছি সেটা হচ্ছে হি। বাক্য অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা সেটা ট্যাগ কোশ্চেনে নিলাম এবং বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের স্টেটমেন্টটি একটু দেখার চেষ্টা করব। পরের যেই রুলসটি আছে সেটা হচ্ছে, আমরা সাধারণত জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এবং আমরা এই পার্সনগুলো একই বাক্যের মধ্যে সবগুলো ব্যবহার করতে পারবো। তবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে। সেক্ষেত্রে 231 এবং 123 রুল মেনে চলতে হবে। 231 বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করো। 231 বলতে 2 দ্বারা আমি সেকেন্ড পার্সনকে বোঝাচ্ছি, 3 দ্বারা আমি থার্ড পার্সনকে বোঝাচ্ছি এবং 1 দ্বারা আমি ফার্স্ট পার্সনকে বোঝাচ্ছি। অর্থাৎ কোনো বাক্যে, কোনো সাধারণ বাক্যে যদি আমরা 3টা পার্সন একসাথে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং তারপর ফার্স্ট পার্সন ব্যবহার করতে হবে। আমরা যদি এলোমেলোভাবে পার্সন ব্যবহার করি তাহলে অবশ্যই আমার বাক্যটি গ্রামাটিক্যালি ভুল হবে। 123 দ্বারা আমরা যেটা বোঝাচ্ছি, 3টি পার্সন যখন একই বাক্যে ব্যবহার হবে, ওই বাক্যে কোনো দোষের কথা বলা থাকবে, কোনো অপরাধের কথা বলা থাকবে, অথবা এই পার্সনদ্বয়কে শাস্তি দেওয়ার কথা বলা আছে, তখন আমাকে প্রোনাউনগুলোকে অবশ্যই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এভাবে সাজাতে হবে। চলো আমরা দেখে নিই। যদি ট্যাগ কোশ্চেন এমনটাই হয়, একটি সেকেন্ড পার্সন এবং আরেকটি ফার্স্ট পার্সন আছে, যতক্ষণ পর্যন্ত পার্সন একাধিক থাকবে এবং তার মধ্যে ফার্স্ট পার্সন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে উই।
আবার বলছি, এখানে যেহেতু সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আছে, ফার্স্ট পার্সন থাকার কারণে আমরা এখানে সাবজেক্ট করেছি উই। ঠিক ইউ, হি অ্যান্ড আই তিনটা পার্সনই আছে, কিন্তু তিনটা পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন আছে, যার কারণে আমরা উইকেই সাবজেক্ট হিসেবে নিব। ইউ অ্যান্ড হি, এখানে যেহেতু ফার্স্ট পার্সন নেই, যদি ফার্স্ট পার্সন না থাকে তাহলে তার পরবর্তী পার্সন আই মিন সেকেন্ড পার্সনকে ট্যাকুশনের সাবজেক্ট হিসেবে নিতে হবে, যার কারণে আমরা ইউকে সাবজেক্ট হিসেবে নিব। আই অ্যান্ড হি, দুটি পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন আছে, যার কারণে আমরা অবশ্যই ফার্স্ট পার্সন উইকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। যদিও এখানে ফার্স্ট পার্সন আই আছে, কিন্তু দুটি পার্সন থাকার কারণে আমরা ফার্স্ট পার্সনের প্লুরাল রূপটি ট্যাকুশনের সাবজেক্ট হিসেবে নিতে হবে। আই অ্যান্ড ইউ, দুইটা পার্সনের মধ্যে আই আছে, যার কারণে আমরা উইকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। আই, ইউ অ্যান্ড হি, তিনটা পার্সনের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন আছে, যার কারণে আমরা উইটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করে নিই। হি অ্যান্ড আই, আমরা দেখতে পাচ্ছি হি এবং আই এর মধ্যে ফার্স্ট পার্সন আছে, আমরা ট্যাকুশনের সাবজেক্ট উই নিয়েছি। বাক্যে অক্সিলারি ভার্ব আর আছে, যার কারণে আমরা আরটাকে নিলাম। হাবোধক থাকার কারণে ট্যাকুশনটি নাবোধক হয়েছে। ইউ, আই অ্যান্ড ইউ, যেহেতু আই আছে সেহেতু আমরা অবশ্যই দুটি পার্সনের মধ্যে একটি পার্সন ফার্স্ট পার্সন থাকার কারণে আমরা উই নিলাম। অক্সিলারি ভার্ব আর আছে, সেটাকে আমরা ট্যাকুশনে নিলাম। হাবোধক থাকার কারণে আমরা সেটাকে নাবোধক করেছি। আরন্ট উই। ইউ অ্যান্ড হি, দুটি পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন না থাকার কারণে আমরা সেকেন্ড পার্সনকে প্রাধান্য দিয়েছি, অর্থাৎ ইউ নিয়েছি। যেহেতু বাক্যে অক্সিলারি ভার্ব আছে, আমরা সেটাকে ট্যাকুশনে নিয়েছি এবং বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা নাবোধক করেছি। চলো আমরা পরবর্তী স্ট্রাকচারটি দেখে নিই। ব্যক্তিবাচক সাবজেক্টগুলো ব্যক্তিকে নির্দেশ না করে অন্য কিছু বোঝালে ট্যাকুশনের প্রোনাউন ইট হবে। আবারও বলছি, ব্যক্তিবাচক সাবজেক্টগুলো ব্যক্তিকে নির্দেশ না করে অন্য কিছু বোঝালে সেক্ষেত্রে আমার ট্যাকুশনের সাবজেক্ট হবে ইট। মনে হয় বিষয়টা তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে। যদি আমরা কখনো স্টেটমেন্টে কোনো প্রোনাউন, কোনো একটি লেটার, কোনো একটি নাম্বার ইনভার্টেড কমার ভিতরে দেখে থাকি, ইনভার্টেড কমা দেখো, ইউর উভয় পাশে কমা আছে, ইনভার্টেড কমা আছে, তাহলে অবশ্যই আমার ট্যাকুশনের সাবজেক্ট হবে ইট। ইউ ইজ এ প্রোনাউন, এখানে ইউটাকে আমি সাবজেক্ট হিসেবে নিতে পারবো না, যেহেতু এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। আমি আবার বলছি, কোনো প্রোনাউন, কোনো লেটার, কোনো নাম্বার যখন ইনভার্টেড কমার ভিতরে থাকবে তখন আমার ট্যাকুশনের সাবজেক্ট হবে ইট। আমি ইটটাকে সাবজেক্ট হিসেবে নিয়েছি, যেহেতু বাক্যে ভার্ব আছে ইজ, আমি সেটাকে ট্যাকুশনে নিয়েছি। বাক্যটি হাবোধক থাকার কারণে আমরা নাবোধক করেছি। আই ওয়াজ আ ফেমাস মুভি, আই ওয়াজ আ ফেমাস মুভি, সেক্ষেত্রে আমি আইটা ইনভার্টেড কমার ভিতরে থাকার কারণে ট্যাকুশনের সাবজেক্ট ইট নিব। যেহেতু বাক্যে ভার্ব ওয়াজ ছিল, আমরা সেটাকে ট্যাকুশনে নিব, হাবোধক থাকার কারণে সেটাকে নাবোধক করব। মূল বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার, অর্থাৎ শিশু, ইতর প্রাণী, জড় পদার্থ ইত্যাদি বোঝালে ট্যাকুশনের সাবজেক্ট ইট হবে। আমি এক কথাই বলে দিব, বস্তুবাচক অথবা ইতর প্রাণীবাচক। ইতর প্রাণী বলতে আমরা কুকুর, বিড়াল এই ধরনের বিষয়কে বুঝি। জড় পদার্থ বস্তুবাচক কোনো কিছুকে বুঝি, অথবা শিশু বুঝালে যতক্ষণ পর্যন্ত এই শব্দগুলো সিঙ্গুলার থাকবে ততক্ষণ পর্যন্ত ট্যাকুশনের সাবজেক্ট ইট হবে। যেমন দ্য বেবি, যেহেতু বেবি বলে নাই, বেবি বলেছে, আমরা ট্যাকুশনের সাবজেক্ট ইট নিয়েছি। বাক্যের অক্সিলারি ভার্ব থাকার কারণে সেটাকে নিয়েছি, হাবোধক থাকার কারণে নাবোধক করেছি। যদি বেবিজ হতো তাহলে অবশ্যই আমরা সেটাকে দে প্রোনাউন করতাম। মাই ল্যাপটপ লুকস নাইস, মাই ল্যাপটপ সিঙ্গুলার এবং বস্তুবাচক জড় পদার্থ, যার কারণে ইট নিয়েছি। বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, আমি ইজেন্ট নিতে পারবো না, আমাকে অবশ্যই ডাজেন্ট দিয়ে বাক্যটি করতে হবে। বাক্যে যেহেতু মেইন ভার্ব আছে, অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমি ডু, ডিড, ডাজের সাহায্য নিয়েছি। প্রেজেন্ট টেন্স থাকার কারণে ইটের সাথে আমি ডাজ নট নিয়েছি। আমরা জানি ফাদারের জন্য হি বসে, মাদারের জন্য শি বসে, ব্রাদারের জন্য হি বসে, সিস্টারের জন্য শি বসে এবং বিস্টের জন্য ইট বসে। যদি এই শব্দগুলোর পূর্বে স্টেটমেন্টে দি বসে তাহলে এগুলো মূলত কমন নাউনকে বুঝাবে না, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝাবে। আর সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ট্যাকুশনের সাবজেক্ট ইট বানাতে হবে, কারণ বিস্ট মানে পশু, আর যখন দ্য বিস্ট বলবে তখন পশুত্ব বুঝাবে। ফাদার মানে বাবা, যখন দ্য ফাদার বলবে তখন পিতৃত্ব, অর্থাৎ পিতা সুলভ, একজন পিতার মধ্যে যে ফিলিংসটা সেটাকে বুঝাবে।
দ্য বিস্ট ইন হিম সারপ্রাইজড মি। দ্য বিস্টের জন্য আমি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট নিয়েছি, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সারপ্রাইজড ভার্বটি ফার্স্ট ফর্মে দেওয়া আছে, যার কারণে আমি ডিডের সাহায্য নিয়েছি, যেহেতু অক্সিলারি ভার্ব নেই। হাবোধক থাকার কারণে সেটাকে নাবোধক করেছি। দ্য ফাদার, ফাদার এখানে বাবাকে বোঝাচ্ছে না, পিতৃত্বকে বোঝাচ্ছে, যেহেতু দা আছে সেক্ষেত্রে আমি সাবজেক্ট হিসেবে ইট নিয়েছি। যেহেতু বাক্যের ভার্ব ফার্স্ট ফর্মে দেওয়া আছে, কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, সেহেতু আমি ডিডের সাহায্য নিয়েছি। বাক্যটি হাবোধক ছিল, সেটাকে নাবোধক করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা পার্ট 3 ভালোভাবে দেখে তোমাদের ট্যাগ কোশ্চেনের যেই ভুলভ্রান্তি আছে এবং যেই সংকোচ বা দ্বিধা আছে সেগুলো দূর করতে এই ভিডিওটি তোমাদের সাহায্য করবে, এবং তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।